ক্লাস 12 থার্ড সেমিস্টার সংস্কৃত। তোমাদের আজকে মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এখানে মোট 40টি প্রশ্ন আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে তোমাদের কথা মতো ব্যাকরণ থেকে বেশিরভাগ প্রশ্নটাই দেওয়া হয়েছে। চলো শুরু করি। এখানে দেখো প্রথম প্রশ্ন কি? তদ্ধিত প্রত্যয় হলো এ ধাতুযুক্ত প্রত্যয়, বি শব্দযুক্ত প্রত্যয়, সি উভয়ই, ডি কোনোটি নয়। এর উত্তর কি হবে? প্রশ্নের উত্তর দেওয়ার আগে ভালো করে ভাববে কি বলতে চাইছে। এখানে বলছে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় হলো কি? এর উত্তর হবে অপশান বি শব্দযুক্ত প্রত্যয়। এখানে উভয়ও দেওয়া আছে, তার মানে যারা না ভেবে উত্তর দেবে তারা সিতে দাগ দিয়ে দেবে। এভাবে করতে যেও না। তদ্ধিত প্রত্যয় হচ্ছে শব্দের সঙ্গে প্রত্যয়। এরপরে এখানে আছে ধাতুর সঙ্গে প্রত্যয়। ধাতুর সঙ্গে প্রত্যয়টা কী হবে? কৃৎ প্রত্যয়। ধাতুর সঙ্গে কী যোগ হয়? কৃৎ প্রত্যয় যোগ হয়। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো। তদ্ধিত প্রত্যয়ান্ত পদ হল এ নাম ধাতু, বি উপপদ, সি বিবক্ষা, ডি প্রাতিপদিক। তদ্ধিত প্রত্যয়ান্ত পদ মানে তদ্ধিত প্রত্যয় যুক্ত হওয়ার পর যেটা পাই সেটা কি? নাম ধাতু, উপপদ, বিবক্ষা, প্রাতিপদিক। অবশ্যই হবে অপশান ডি প্রাতিপদিক। কারণ যে প্রত্যয়ান্ত পদটা পাওয়া যায় সেটা সরাসরি বাক্যে ব্যবহার করা যায় না, তার সঙ্গে বিভক্তি যুক্ত করতে হয়। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো। অপত্য কথার অর্থ কী? এ পুত্র, বি কন্যা, সি পৌত্র, ডি সবকটি। এর উত্তর হবে সবকটি। অপত্য কথার অর্থ হচ্ছে সন্তান। সন্তান বলতে পুত্র, কন্যা, পৌত্র সবাইকেই বোঝায়। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো। লক্ষ্মীযুক্ত মতুপ কী হবে? এ লক্ষ্মীবৎ, বি লক্ষ্মীমত, সি লক্ষ্মীবান, ডি লক্ষ্মীমান। এখানে কি চাইছে সেটা দেখতে হবে। এখানে লক্ষ্মী শব্দের সঙ্গে মতু প্রত্যয় যোগ করতে চাইছে। তাহলে লক্ষ্মী শব্দের সঙ্গে মতু প্রত্যয় যোগ করলে এখানে মত হবে না, মতের জায়গায় কি হবে? বত হবে। বত হবে মানে অপশান এ হবে উত্তর। এবারে অনেক বইতে পাবে তোমরা লক্ষ্মী বান পাবে। এখানে লক্ষ্মী বান কী করে করা হয়েছে না, লক্ষ্মীযুক্ত মতু যুক্ত সু মানে কি? পুংলিঙ্গ প্রথমার একবচন। এটা বিভক্তি যুক্ত করে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে প্রাতিপদিক। তোমাকে প্রাতিপদিক চেয়েছে, তাই লক্ষ্মীবান হবে না, এখানে লক্ষ্মী বধ হবে। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো। একের মধ্যে অনেকের উৎকর্ষ বোঝালে কোন প্রত্যয় হয়? একের মধ্যে অনেকের উৎকর্ষ বোঝালে কোন প্রত্যয় হয়? এ তমপ, বি ইষ্টন, সি উভয়, ডি তরপ। উভয় তমপ আর ইষ্টন দুটোই হয়। একের মধ্যে বহুর উৎকর্ষ বোঝাতে তমপ আর ইষ্টন দুটো প্রত্যয়ই প্রয়োগ হয়। এরপরে 6 নম্বর প্রশ্ন দেখো। দুইয়ের মধ্যে একের উৎকর্ষ বোঝালে কোন প্রত্যয় হয়? দুইয়ের মধ্যে একের উৎকর্ষ বোঝালে কোন প্রত্যয় হয়? এ তরপ, বি ইয়সন, সি উভয়, ডি তমপ। এর উত্তর হবে অপশান সি উভয়ই। তরপ প্রত্যয় আর ইয়সন প্রত্যয় দুটোই প্রয়োগ হয়। এরপরে 7 নম্বর প্রশ্ন দেখো। বৃদ্ধযুক্ত ইষ্ঠন কী হবে? এ জ্যেয়স, বি জ্যেষ্ঠ, সি বৃদ্ধস, ডি বৃদ্ধষ্ঠ। এর উত্তর হবে বৃদ্ধযুক্ত ইষ্ঠন কী হবে? জ্যেষ্ঠ। এরপরে 8 নম্বর প্রশ্ন দেখো। নাম ধাতুর কোন প্রত্যয়ান্ত ধাতু
পরস্মৈ পদ হয়? নাম ধাতুর কোন প্রত্যয়ন্ত ধাতু পরস্মৈ পদ হয়? এ ক্যচ, বি কাম্যচ, সি নিচ, ডি সবকটি। নাম ধাতুর কোন প্রত্যয়ন্ত ধাতু পরস্মৈ পদ হয়? ক্যচ প্রত্যয় অবশ্যই পরস্মৈ পদ হয়। কাম্যচ প্রত্যয় এটাও পরস্মৈ পদ হয়। নিচ প্রত্যয় এটাও পরস্মৈ পদ হয়। তার মানে উত্তর হবে সবকটি। এরপরে 9 নম্বর প্রশ্ন দেখো, নাম ধাতুর কোন প্রত্যয়ন্ত ধাতু আত্মনেপদী হয়? এ ক্যং, বি ক্যাচ, সি কাম্যচ, ডি সবকটি। অনেকেই সবকটি দেখে এটাতেই টিক করে দেবে, কিন্তু না, এটা হবে না। কেন হবে না? একটু আগেই জানলাম কি কাম্যচ প্রত্যয় পরস্মৈ পদ, ক্যাচ প্রত্যয় পরস্মৈ পদ, আর ক্যং প্রত্যয়টা হবে আত্মনেপদ। তাহলে উত্তর কী হবে? ক্যং প্রত্যয় হচ্ছে আত্মনেপদী ধাতু। এরপরে 10 নম্বর প্রশ্ন দেখো, ধনযুক্ত ক্যাচ যুক্ত লটতি কী হবে? ধ্বনিয়তি, বি ধনায়তে, সি ধনায়তি, ডি কোনোটি নয়। এর উত্তর হবে অপশান এ ধ্বনিয়তি। এরপরে 11 নম্বর প্রশ্ন দেখো, পুত্রযুক্ত ক্যাচযুক্ত লটতি কী হবে? এ পুত্রিয়তি, বি পুত্রায়তি, সি পুত্রায়তে, ডি পুত্রিয়তে। এখানে ক্যাচ প্রত্যয় আছে, পুত্রিয়তে হবে না, কারণ এটা আত্মনেপদ, এটাও আত্মনেপদ। এবারে পুত্রযুক্ত ক্যাচ, এখানে কি হয়েছে, যদি পুত্র অকারের জায়গায় কি হয়, হসৈকার হয়, এবং সেটা কি হবে, দীর্ঘ হবে, সেটা দীর্ঘ হবে। তার মানে পুত্রিয়তি, পুত্রযুক্ত ক্যাচ পুত্রিয়তি। এরপরে 12 নম্বর প্রশ্ন, জ্ঞান কাম্যতি নিচের কোনটি সঠিক উত্তর হবে? এ আত্মনঃ জ্ঞানম ইব আচরতি, এখানে আচরতিটা যোগ আছে। বি জ্ঞানমিচ্ছতি, সি আত্মনঃ জ্ঞানমিচ্ছতি, ডি কোনোটি নয়। এখানে কাম্যচ যুক্ত আছে, তাহলে কাম্যচ প্রত্যয় যোগ কোথায় হয়? যেখানে কি হবে, আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝাবে। তাহলে এখানে আত্মসংক্রান্ত আছে, কিন্তু ইচ্ছা কথাটা নেই। অপশান সি, এখানে দেখো আত্মন কথাটা আছে এবং ইচ্ছা কথাটা আছে। তাহলে যেখানে আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝায় সেখানে কি হবে, কাম্যচ প্রত্যয় হবে। তার মানে অপশান সি উত্তর। আত্মনঃ জ্ঞানমিচ্ছতি জ্ঞান কাম্যতি। এরপরে 13 নম্বর প্রশ্ন দেখো, দ্বিকর্মক ধাতু কোনটি? এ দুহ, যাচ, পচ, দণ্ড, রুদ, প্রচ, বি চি ব্রু শ্বাস, জি মন্থ মুস, সি নি রি ক্রিস ব, ডি সবকটি। এর উত্তর কী হবে? এর উত্তর অবশ্যই হবে সবকটি। কারণ কি, পরপর 16টা ধাতুর উল্লেখ আছে। দুহ, যাচ, পচ, দণ্ড, রুধি, প্রচ্ছি, চি ব্রু শ্বাস, জি মন্থ মুস, নি রি ক্রিস বহ। এই 16টি ধাতু হচ্ছে দ্বিকর্মক ধাতু। এ আর বি এগুলো হচ্ছে কি অপ্রধান, আর সির দাগে হচ্ছে প্রধান। মোট 16টা ধাতু, এই 16টা ধাতু যোগে কি হয়, অকথিত কর্ম হয়ে থাকে। এরপরে 14 নম্বর প্রশ্ন দেখো, কর্মের লক্ষণ কোনটি? এ কর্তুরীপ্সিততমং কর্ম, বি তথাযুক্তম চানিপ্সিতম, সি অকথিতঞ্চ, ডি সবকটি। কর্মের লক্ষণ কর্তুরীপ্সিততমং কর্ম অবশ্যই, তথাযুক্তং চানিপ্সিতম এটাও, অকথিতঞ্চ এটাও। তার মানে উত্তর হবে সবকটি। এরপরে 15 নম্বর প্রশ্ন, ক্রিয়ার সম্পাদক কে? এ ধাতু, বি কর্তা, সি কর্ম, ডি করণ। ক্রিয়া কে সম্পাদন করেন? কর্তা। এরপরে 16 নম্বর প্রশ্ন দেখো, প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ ও বচনমাত্রে এই সূত্রটি কার সঙ্গে যুক্ত? এ সম্বন্ধ পদ, বি সম্বোধন পদ, সি কর্মকারক,
ডি কর্তৃকারক। এর উত্তর কী হবে? কর্তৃকারক। কর্তৃকারকে কী হয়? প্রথমা বিভক্তি হয়। কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়। আর এটা কার সূত্র? প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা, তাই উত্তর হবে কর্তৃকারক। এরপরে 17 নম্বর প্রশ্ন দেখো, কোনটি কর্মকারকের সঙ্গে যুক্ত? এ ঈপ্সিত বিষয়, বি অনীপ্সিত বিষয়, সি উভয়, ডি কোনোটি নয়। কোনটি কর্মকারকের সঙ্গে যুক্ত? অপশান সি উভয়ই, কারণ ঈপ্সিত বিষয়েও কর্মকারক হয়, আবার অনীপ্সিত বিষয়েও কর্মকারক হয়। এরপরে 18 নম্বর প্রশ্ন দেখো, কালাধ্বন্য রত্যন্ত সংযোগে সূত্রটি কার সঙ্গে যুক্ত? এ প্রথমা, বি দ্বিতীয়া, সি তৃতীয়া, ডি চতুর্থী। এর উত্তর হবে অপশান বি দ্বিতীয়া বিভক্তি। কালাধ্বন্য রত্যন্ত সংযোগে এই সূত্র অনুসারে কী হয়? ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া বিভক্তি হয়। এরপরে 19 নম্বর প্রশ্ন দেখো, পাণিনির মতে সমাস কয় প্রকার? এ 2 প্রকার, বি 3 প্রকার, সি 4 প্রকার, ডি 5 প্রকার। এর উত্তর হবে অপশান সি 4 প্রকার। পাণিনির মতে সমাস হচ্ছে 4 প্রকার: অব্যয়ভাব, তৎপুরুষ, দ্বন্দ্ব, বহুব্রীহি। এবারে এই তৎপুরুষের অন্তর্গত হচ্ছে কর্মধারয়, আর কর্মধারয়ের অন্তর্গত হচ্ছে দ্বিগু সমাস। তাহলে মোট সমাস হচ্ছে পাণিনির মতে 4টা, আর অন্যান্য বৈয়াকরণদের মতে 6টা। এরপরে 20 নম্বর প্রশ্ন দেখো, অবৈভাব সমাসের উদাহরণ কোনটি? এ দুর্ভিক্ষম, বি দেশান্তরম, সি সুখাপন্নঃ, ডি সবকটি। আবার এখানে সবকটি দেখে এটাতেই উত্তর দিয়ে দেবে, কিন্তু হবে না। অব্যয়ভাব সমাসের উদাহরণ হচ্ছে অপশান এ দুর্ভিক্ষম, ভিক্ষায়াহা অভাবঃ। দুর্ভিক্ষম অব্যয়ভাব সমাস। এরপরে 21 নম্বর প্রশ্ন, উপকৃষ্ণম এই পদে কোন সমাস হয়েছে? এ তৎপুরুষ, বি কর্মধারয়, সি অব্যয়ভাব, ডি বহুব্রীহি। কৃষ্ণস্য সমীপম কী হবে? অব্যয়ীভাব সমাস। এরপরে 22 দাগে দেখো, অব্যয় পদের সঙ্গে কোন সমাস হয়? অব্যয় পদের সঙ্গে কোন সমাস হয়? এ তৎপুরুষ, বি কর্মধারয়, সি অব্যয়ীভাব, ডি বহুব্রীহি। এর উত্তর হবে অপশান সি অব্যয়ীভাব। এখানে উল্লেখ আছে অব্যয় পদের সঙ্গে কোন সমাস হয়? অব্যয়ীভাব সমাস হয়। এরপরে 23 নম্বর প্রশ্ন দেখো, কোন সমাস তৎপুরুষ সমাসের অন্তর্গত? এ অব্যয়ীভাব, বি বহুব্রীহি, সি কর্মধারয়, ডি দ্বন্দ্ব। তাহলে কি বলেছে এখানে? তৎপুরুষের অন্তর্গত কি? অপশান সি। আর কর্মধারয়ের অন্তর্গত হচ্ছে কি? দ্বিগু সমাস। এরপরে 24 নম্বর প্রশ্ন দেখো, উত্তর পদার্থ প্রধান ড্যাশ শূন্যস্থানে কি হবে? এ কর্মধারয়, বি তৎপুরুষ, সি অব্যয়ীভাব, ডি দ্বন্দ্ব। এর উত্তর হবে অপশান সি অব্যয়ীভাব। উত্তর পদার্থ প্রধান অব্যয়ীভাবঃ। এরপরে 25 নম্বর প্রশ্ন, এগুলোর মধ্যে মহাপুরাণ নয় কোনটি? মহাপুরাণ নয় কোনটি? এ ব্রহ্মপুরাণ, অবশ্যই মহাপুরাণ, বি অগ্নিপুরাণ, এটাও মহাপুরাণ, সি ভাগবত পুরাণ, এটাও মহাপুরাণ, ডি সূর্যপুরাণ, এটা মহাপুরাণের অন্তর্গত নয়, এটা কি উপপুরাণ। তাহলে উত্তর হবে অপশান ডি সূর্যপুরাণ মহাপুরাণ নয়, এটা কি উপপুরাণ। উপপুরাণ। এরপরে 26 নম্বর প্রশ্ন দেখো, ভাসের রামায়ণ অবলম্বনে রচিত নাটক কোনটি? এ প্রতিমা, বি
স্বপ্ন বাসবদত্তম, সি উরুভঙ্গম, ডি কর্ণভারম। এর উত্তর হবে অপশান এ প্রতিমা। ভাসির রামায়ণ অবলম্বনে রচিত নাটক হচ্ছে প্রতিমা। এরপরে 27 নম্বর প্রশ্ন, আদি পুরাণ কোনটি? এ শিবপুরাণ, বি পদ্মপুরাণ, সি ব্রহ্মপুরাণ, ডি ব্রহ্মাণ্ড পুরাণ। আদি পুরাণ কোনটি? অপশান সি ব্রহ্মপুরাণ। এরপরে 28 নম্বর প্রশ্ন দেখো, কোন পুরাণকে বিশ্বকোষ বলা হয়? এ বায়ুপুরাণ, বি অগ্নিপুরাণ, সি গরুড় পুরাণ, ডি বামন পুরাণ। এর উত্তর হবে অপশান বি অগ্নিপুরাণ। অগ্নিপুরাণকে বিশ্বকোষ বলা হয়। এরপরে 29 নম্বর প্রশ্ন, পুরাণের লক্ষণগুলোর মধ্যে কোনটি গৌণ লক্ষণ? এ ইষ্টাপূর্ত, বি স্বর্গ, সি প্রতিসর্গ, ডি মন্বন্তর। এর উত্তর হবে অপশান এ ইষ্টাপূর্ত। এটা হচ্ছে কি গৌণ লক্ষণ, আর এগুলো প্রধান লক্ষণ। পুরাণের প্রধান 5টা লক্ষণ আছে, আর অপ্রধান বা গৌণ লক্ষণ কটা? 6টা। এরপরে 30 নম্বর প্রশ্ন দেখো, অভিজ্ঞান শকুন্তলম নাটকের রচয়িতা কি? এ দণ্ডী, বি বেদব্যাস, সি কালিদাস, ডি নাট্যকার ভাস। এর উত্তর হবে অপশান সি কালিদাস। অভিজ্ঞান শকুন্তলম নাটকের রচয়িতা হলেন কালিদাস। এরপরে 31 নম্বর প্রশ্ন দেখো, যৌগঃ কর্মসু কৌশলম এই পদ্যাংশের রচয়িতা কি? এ কালিদাস, বি দণ্ডী, সি বাল্মীকি, ডি বেদব্যাস। যৌগঃ কর্মসু কৌশলম এর রচয়িতাকে? অপশান ডি বেদব্যাস। 32 নম্বর প্রশ্ন দেখো, রাজবাহন চরিতম এর রচয়িতা কে? এ বেদব্যাস, বি কালিদাস, সি দণ্ডী, ডি বাণভট্ট। এর উত্তর হবে অপশান সি দণ্ডী। এই রচয়িতাদের মধ্যে অবশ্যই তোমাদের পরীক্ষাতে অবশ্যই থাকবে 1 থেকে 2টো প্রশ্ন অবশ্যই পাবে। এরপরে 33 নম্বর প্রশ্ন, গীতার 3য় অধ্যায়ের নাম কি? এ কর্মযোগ, বি জ্ঞানযোগ, সি ধ্যানযোগ, ডি মোক্ষযোগ। এর উত্তর হবে অপশান এ কর্মযোগ। গীতার 3য় অধ্যায়ের নাম হচ্ছে কর্মযোগ। এরপরে 34 নম্বর প্রশ্ন দেখো, শূন্য শূন্যের ব্যবহার কে আবিষ্কার করেন? এ আর্যভট্ট, বি বরাহমিহির, সি ব্রহ্মগুপ্ত, ডি সুশ্রুত। এর উত্তর হবে অপশান সি ব্রহ্মগুপ্ত। এরপরে 35 নম্বর প্রশ্ন দেখো, রাজবাহন চরিতম কী ধরনের কাব্য? এ কথা শ্রেণীর, বি আখ্যায়িকা শ্রেণীর, সি দৃশ্যকাব্য শ্রেণীর, ডি মহাকাব্য শ্রেণীর। এর উত্তর হবে অপশান বি আখ্যায়িকা শ্রেণীর। রাজবাহন চরিতম আখ্যায়িকা শ্রেণীর গদ্য কাব্য। এরপরে 36 নম্বর প্রশ্ন দেখো, করুণ রসের কবি কাকে বলা হয়? এ ভবভূতি, বি কালিদাস, সি ভাস, ডি বেদব্যাস। এর উত্তর হবে অপশান এ ভবভূতি। করুণ রসের কবি কাকে বলা হয়? ভবভূতিকে। 37 নম্বর প্রশ্ন দেখো, উপমা অলঙ্কারের জন্য বিখ্যাত কোন কবি? এ ভবভূতি, বি ভাস, সি কালিদাস, ডি অশ্বঘোষ। উপমা অলঙ্কারের জন্য বিখ্যাত কে? অপশান সি কালিদাস। এরপরে 38 নম্বর প্রশ্ন দেখো, পদলালিত্যের জন্য বিখ্যাত কোন কবি? এ বাণভট্ট, বি দণ্ডী, সি অশ্বঘোষ, ডি বাল্মীকি। এর উত্তর হবে অপশান
বি দণ্ডী। পদলালিতের জন্য বিখ্যাত হচ্ছেন দণ্ডী। এরপরে 39 নম্বর প্রশ্ন দেখো, গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয়? এ আর্যভট্ট, বি ব্রহ্মগুপ্ত, সি বরাহমিহির, ডি সুশ্রুত। গুপ্ত যুগের নিউটন অপশান এ আর্যভট্ট। এরপরে 40 নম্বর প্রশ্ন দেখো, আর্যভট্ট হলেন একজন এ শল্য চিকিৎসক, বি জ্যোতির্বিদ, সি জ্যোতিষ, ডি ঐতিহাসিক। এর উত্তর হবে আর্যভট্ট হলেন একজন জ্যোতির্বিদ। অপশান বি উত্তর।